গ্রামে যখন সন্ধ্যা নামে সাথে নামে ভয়, তখন ঘর থেকে বের হওয়া নিষেধ। চারদিকে গা ছমছমে নিস্তব্ধতায় নগরীর গলিগুলো দিয়ে কে যেন ভেসে বেড়াচ্ছে, ভয়ঙ্কর এক লাশের খাটিয়া বহনকারী জিন। তার আগুনে ঝলসানো চোখ, যার দিকে কেউ একবার তাকালে মৃত্যু অনিবার্য, অথবা জীবন্ত খাটিয়াই তুলে নিয়ে পাড়ি জমায় এক এমন অজানা গন্তব্যের পথে যেখান থেকে কেউ ফেরে না। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা অঞ্চলের তেমাঙ্গুন গ্রাম। 1970 দশকের পর থেকে সেখানে এক আতঙ্কের নাম হচ্ছে লাশের খাটিয়া বহনকারী জিন। আর সেখানকার বসবাস করা মানুষের সত্য ঘটনার উপরেই নির্মিত হয়েছে একটি হরর মুভি, যেখানে জিনের ভয়, কালো জাদু আর পারিবারিক কলহ নিয়ে সাজানো ঘটনাটি আপনাদেরকে ভয় পেতে বাধ্য করবে। এক্সপ্লেইন করতে যাচ্ছি সত্য ঘটনার উপর নির্মিত প্রেতালাপ প্রেজেন্স লামপুর। আর হ্যালো বন্ধুরা, সাথে আছে আমি শুভ্র, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে দেখা যায় একজন মা তার মেয়েকে তার ছোট্ট ভাইকে পাহারা দিতে বলছে। মহিলাটির নাম রত্না, মেয়েটির নাম হচ্ছে নেতা। তার মা তাকে বলছিল, আমি একটু বাইরে যাচ্ছি, তোর ভাইয়ের খেয়াল রাখিস তুই। তার মধ্যে যত যাই হয়ে যাক না কেন, যাই দেখিস না কেন, সেটার দিকে তুই তাকাবি না। এটা বলে সে কোথাও একটা চলে যায়, অন্য সৌভাগ্য বয়ে আনবে, সাথে ধন সম্পদ। লোকটির নাম হচ্ছে জামাল। অন্যদিকে নেতা তার ভাইকে কোনোভাবেই সামলাতে পারছিল না, কান্নাকাটি করছে। সে বলছিল, এই তো ভাইয়া, মা এখনই চলে আসবে, মা বাবাকে খুঁজতে গিয়েছে। ঠিক তখনই জানালাটা হঠাৎ করে খুলে গেল। সে হালকা ভয় পেয়ে গেল। ভেতরে প্রবেশ করলো একটা কালো বেড়াল। সে দেরি না করে জানালাটা বন্ধ করে দিল। অন্যদিকে জামালকে কবিরাজ বলছিল, তুমি আর কখনো কোনো সন্তান নিতে পারবে না। আর জামালও সেটাতে রাজি হয়। আমরা রত্নাকে দেখতে পারি যে হাতে একটা মশাল নিয়ে সেই কবিরাজের বাড়ির সামনে যায়, গিয়ে অস্তি নামের একটা মেয়েকে ডাকতে শুরু করে। এটা হচ্ছে অস্তি, সে হচ্ছে এই কবিরাজের ভাতিজি। রত্না একজন ধর্মবিরোধী ওঝা। জানি না জামালের সাথে সে কি করছে, কিন্তু যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু তোরা সবাই দায়ী থাকবি। এদিকে আমরা দেখতে পারছিলাম ছোট্ট মেয়ে নেতা তার ভাইয়ের কান্না কোন অবস্থায় এখানে চলে আসছে। নেতা জামাল রত্নাকে বলছিল, বাঁচতে চাইলে দ্রুত ঘরের ভেতরে আসো, নয়তো জিন আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু রত্না নেতাকে ছেড়ে ভেতরে আসতেই চাচ্ছিল না। হাতাহাতি জোরাজোরির মধ্যে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। জামাল আর অস্তি রত্নাকে কোনো রকমে তুলে ঘরে নিয়ে যায়। তখনই নেতা চেয়ে দেখতে পারে বাতাসে উড়ে বেড়াচ্ছে একটা কফিন, সেটা তার দিকেই এগিয়ে আসছে। মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। সে দৌড়ে দৌড়ে বাড়ির দিকেই আসছিল, লাশের খাটিয়াটাও তার পেছনেই। সে বাড়ির একদিকে ঢুকে দরজা লাগিয়ে দেয়, তখনই অন্য পাশের দরজাটা তার সামনে খুলে যায়। সাথে সাথে একটা ভয়ঙ্কর শব্দ আর কফিন নিয়ে কিছু একটা নেমে আসছে। সে এতটাই ভয় পেয়ে যায় যে তার জামা সে ভিজিয়ে ফেলে। শিকার হুঁশ। এরপর আমাদেরকে দেখানো হয় আরো প্রায় অনেক বছর পর, যেখানে আমরা নেতাকে দেখতে পাই যে অনেক বড় হয়ে গিয়েছে। তার বিয়েও হয়েছে, বাচ্চাও রয়েছে দুইটা। তার হাজব্যান্ডের নাম হচ্ছে এইডন, ছেলে অ্যাডাম আর মেয়ের নাম শেখর। কিন্তু আমরা এখানে জানতে পারি যে নেতার মা মানে রত্না আজকেই মারা গিয়েছে, আর তার শেষকৃত্যের অনুষ্ঠান ছিল বাড়িতে আজ। সেখানে এইডনের কাজিন আনোয়ার তাকে জিজ্ঞেস করছিল, তুমি নাকি কোথাও টাকা বিনিয়োগ করে অনেক টাকা নষ্ট করেছো আর দেনা পাওনাতে ডুবে গিয়েছো। যাই হোক, চিন্তা করো না, তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম এইডনের মন খারাপ। নেতা তার কাছে আসলে কি হয়েছে জিজ্ঞেস করলে এইডন বলতে থাকে, আমাদের পরিবারের খারাপ অবস্থা, এটা তুমি কেন বলতে গেলে আমার কাজিনকে। নেতা বলছিল, এটা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। সে যখন জিজ্ঞেস করেছে তখন আমি মিথ্যা বলতে পারিনি। নেতা বলছিল, আচ্ছা তুমি কি আমার মায়ের শেষ ইচ্ছার জন্য চিন্তায় আছো? এইডন বলে, আমি বিশ্বাস করতে পারছি না তোমার বাবা এখনো বেঁচে আছে, এটা আমাকে তুমি আগে কেন বলনি।
নেতা বলছিল, আসলে অনেকদিন আগেই এসব ছেড়ে চলে আসা, তাই প্রয়োজন মনে করিনি। আসলে বন্ধুরা, নেতার মায়ের ইচ্ছা ছিল যে নেতা যেন তার বাবার কাছে ফিরে যায়। সেখানে এইডনও চাচ্ছিল তার 2 সন্তানকে নিয়ে সেখানে যেতে, কেননা তারা তাদের নানার বাড়ি গেলে অবশ্যই অনেক খুশি হবে। যদিও নেতা সে ভয়ের কারণে যেতে চাইছিল না, তবে সে ভাবছিল সে হয়তো তার বাবার কাছ থেকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারে, যাতে তার হাজব্যান্ডের দেনা পাওনা শোধ হয়ে যাবে। এই ভেবে সে রাজি হয়। এদিকে গ্রামে আমরা দেখতে পারি একটা লোক অনেকগুলো মশাল জ্বালাচ্ছে। এটা কেন? আসলে তেমাঙ্গুন গ্রামে সেই লাশের খাটিয়া বহনকারী জিনের থেকে বাঁচতে এই মশালগুলো জ্বালানো হয় এবং একটা রাস্তা তৈরি করা হয় যেন সেই আলো দিয়ে গ্রামের ভেতর দিয়ে ল্যাম্পোর জিন চলে যায়, অন্যদিকে প্রবেশ না করে। মানে বিষয়টা এমন যে সেই জিন আলোকে অনুসরণ করে। তখন সেখানে আরো একটা লোক আসে, তার নাম দার্ত। সেও এই কাজে নিয়োজিত ছিল। সে এসে বলে, আমার একটু দেরি হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। সেই লোকটি বাকি মশালগুলো জ্বালানোর কাজ তাকে দিয়ে চলে যায়। সে যখন মশাল জ্বালাচ্ছিল, হঠাৎ করে শুনতে পারে সে একটা শব্দ। তার মানে সেই ভয়ঙ্কর জিন আসছে। সে বাঁচতে মাটির দিকে নুয়ে পড়ে আর বলতে থাকে, আমি তোমার দিকে তাকাবো না কিছুতেই। তখনই একটা মশাল তার চুলের উপরে পড়ে গিয়ে চুলে আগুন লেগে যায়, যে কারণে তার চুল ঠিক করতে গিয়ে সেটার দিকে তার চোখ পড়ে যায়। চোখগুলো যেন একদম লাল আগুনের মতো, আর সেটা সেখানেই তাকে শেষ করে দেয়। এরপরে আমরা নেতার পরিবারকে দেখতে পারি, যারা তেমাঙ্গুন গ্রামের স্টেশনে এসে পৌঁছেছে। এখান থেকে নেতার গ্রামের এক ভাই তাদেরকে পিক করে নিয়ে যাবে। ওই সময় এইডন খেয়াল করে তার মেয়ে শেকর তাদের সাথে নেই। তাকে তখন খুঁজতে থাকলে আমরা দেখতে পারি শেকর দাঁড়িয়ে খেলা দেখছিল রাস্তায়। সেখান থেকে একটা লোক তাকে নিয়ে যাচ্ছে। তাকে এইডন ধরে ফেললো। আরে এটা তো ছিল ইয়োক, সেই মূলত নেতার গ্রামের ভাই। সেই বাড়ির দিকে নিয়ে যাবে তাদেরকে। সে বলছিল, আরে আমি তো একটু মজা করেছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম এইডন অনেক পেরেশানের মধ্যে ছিল, কেননা পাওনাদারেরা তার সাথে কল করে টাকা চাইছিল। সে বলছিল অপেক্ষা করতে, অবশ্যই সবার টাকা সে পরিশোধ করবে। নেতা এইডনকে বলছিল, তুমি চাইলে তোমার কাজিন আনোয়ারের সাথে যোগাযোগ করতে পারো, সে বলেছিল সাহায্য করবে। এইডন বলে, তুমি তাকে চেনো না, সে সাহায্য করার থেকে আমার এই বিপদ মজা হিসেবে নেবে। ইয়োক সেখানে বলে, আরে তোমরা এত চিন্তা করছো কেন? জামাল কাকা তো অনেক ধনী, অবশ্যই তোমাদের বিপদ দেখলে সে তোমাদেরকে সাহায্য করবে। সে আমাদের নগরীর সব থেকে বড় তামাক ব্যবসায়ী, প্রচুর লোক তার থেকে টাকা ধার নেয়। কিন্তু নেতা বলছিল, বাবা তো অন্যায়ভাবে টাকা উপার্জন করেছে। সেখানে ইয়োক থেকে আমরা জানতে পারি নেতার মা গ্রাম থেকে চলে যাওয়ার পর জামাল কবিরাজের সেই ভাতিজি অস্তিকে বিয়ে করে। সেখানে ছোট্ট ছেলে এডাম দেখতে পাচ্ছিল রাস্তায় অনেকগুলো মশাল। এগুলোর বিষয়ে সে জিজ্ঞেস করে ইয়োককে। ইয়োক তাকে বলে, এটি হচ্ছে লামপুর জিন চলাফেরার রাস্তা। এই মশালগুলো দিয়ে আলোর সাহায্যে টেকনিক করে জিনকে বাইরে বের করে দেওয়া হয় গ্রামের। সন্ধ্যার পরপরই গ্রামে লাইট অফ হয়ে যায়। কিন্তু এই রনিগুলো শুনে ইয়োককে নিষেধ করে এইসব বলতে। সে বলে এইসব নাকি কুসংস্কার। এদিকে গ্রামে ঢোকার পরেই রাস্তায় জ্যাম। গাড়ি থেকে নামাচ্ছে তার পরিবার সহ। মহিলাটি বলল, তার এত বছর পর সাহস কিভাবে হলো বাড়িতে ফেরার? তার বাবা তো আজকেই মারা গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, নেতার বাবা জামাল আজকেই মারা গিয়েছে। গাড়ির ভেতরে থেকে এডাম তার মাকে বলছিল, মা দেখো, উড়ন্ত খাটিয়া লামপুর জিন আসছে। ইয়োক সেখানে গিয়ে বলে, নেতা তোমার বাবা আজকেই মারা গিয়েছে এবং তার জন্যই খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে। তারা তখন বাড়িতে গিয়ে পৌঁছে। সেখানে এলাকার মানুষজন ছিল, যারা নেতাকে দেখেই বলাবলি করছিল এত বছর পর সে কেন ফিরছে। অনেকে বলছিল হয়তো তার বাবার মৃত্যুর খবর শুনে ফিরেছে, কিন্তু গ্রামের মানুষগুলো বলছিল তার ফেরাটা এখানে উচিত হয়নি। সেখানে একটা মহিলা আরেকটা মহিলাকে বলছিল, নেতা গ্রামে ফিরেছে, সেই জন্যই লামপুরের উৎপাত বেড়েছে আর তোমার স্বামী তার তো মারা গিয়েছে। আসলে বন্ধুরা, আগের দিন রাতে যে আমরা দেখেছিলাম একটা লোককে লামপুর জিন মেরে ফেলেছে, সেটা ছিল এই মহিলার স্বামী। সে তখন নেতার সামনে গিয়ে তাকে অপমান করতে শুরু করে, বলে তুই অভিশপ্ত, তুই আবারও কেন এখানে ফিরে এসেছিস? সেখানে তখন একটা মেয়ে আসে, তার নাম নিনিং। সে বলে, আমার মা তোমাদের বাড়িতে কাজ করত, আমি তারই মেয়ে, তুমি এই মহিলার কথা কিছু মনে করো না। এরপরে আমরা দেখতে পাই তারা বাড়ির ভেতরে ঢুকলো। সবাই তার বাবার লাশকে নিয়ে বসে রয়েছে, কিন্তু আশ্চর্য বিষয়, তার বাবা এখনো পুরোপুরি মারা যায়নি।
কোনোভাবেই শান্তিতে মৃত্যু হচ্ছিল না। সেখানে কবিরাজ পুঁতে দিয়েছিল, সেগুলো বের করে। খানিকক্ষণের জন্য শান্ত হলেও মৃত্যু জামালের আর হয় না। কবিরাজ বলছিল সবগুলো কবজ তোলার পরেও কেন এমন হচ্ছে। সেখানে আমরা জামালের দ্বিতীয় বউ অস্তিকেও দেখতে পারি। অস্তি নেতাকে বলে, তুমি তোমার বাবার সাথে একটু শেষবার কথা বলো, হয়তো তিনি শান্তি পাবে। নেতা তার বাবার কাছে গিয়ে তার মায়ের কথা বলেন। আসলে এই মেয়েটি হলো জামালের দত্তক নেয়া মেয়ে মিতা, যাকে জামাল অনেক ভালোবাসতো এবং দূরে লেখাপড়া করার জন্য পাঠিয়েছিল। অবশ্য তার চলাফেরা একদমই বাজে। জামালকে দাহ করা হয়, দাফ বলো না, যেটাতে সে ভয় পেতে পারে। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মনে খুবই ভয় ছিল। তারা লক্ষ্য করে একটু দূরেই তাদের মেয়ে শেকর একটা কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে যখন নেতা জিজ্ঞেস করে তুমি এখানে কেন, সে উত্তর দেয়, আমার নানা আমাকে এখানে নিয়ে এসেছে, মানে জামাল। কিন্তু এটা কিভাবে সম্ভব? জামাল তো মারা গিয়েছে। জামাল নাকি শেকরকে বলছিল এটা হচ্ছে তার মামার কবর, অর্থাৎ নেতার ছোট্ট ভাইয়ের কবর, যেটাকে আমরা দেখতে পেয়েছিলাম ল্যাম্পুর নিয়ে গিয়েছিল আরো 25 বছর আগে। এরপর আমরা দেখতে পারি ইয়োক এইডনকে বলছে, ওই যে লোকটাকে দেখতে পারছো তার নাম বিমু। সে ছিল জামাল আঙ্কেলের অনেক কাছের। যেমন জামাল আঙ্কেল যখন কৃষকদেরকে ধার দিত সেগুলো আদায় করতো সে, কিন্তু এভাবে সে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে টাকা সরাতে সরাতে। সেখানে সে আরো জানায় যে অস্তি জামালের স্ত্রী থাকলেও অস্তির সাথে বিমুর গোপন সম্পর্ক রয়েছে। এদিকে আমরা দেখতে পারি নেতাদেরকে জিজ্ঞেস করে। নিনিং বলে এসব সম্পত্তির সে যোগ্য নয়। একে তো সে দত্তক নেওয়া, দ্বিতীয়ত তার চলাফেরা একদমই ভালো না। দেখলেন না, শহর থেকে একটা বাজে ছেলেকে নিয়ে এসেছে। এদিকে ইয়োক নেতার মানা করা সত্ত্বেও এইডনকে ল্যাম্পোরের বিষয়ে বলে যে গ্রামের সন্ধ্যা না মিলেই একটা জিন আসে এবং যাকে বাহিরে পায় এবং যদি সে তার চোখের দিকে একবার দেখে তাহলে ল্যাম্পোর জিন তাকে ধরে নিয়ে যায়। এগুলো বিশ্বাস করতে চাইছিল না এইডন। ইয়োক তখন তাকে বলে, বিশ্বাস করা আর না করাটা আপনার ব্যাপার, কিন্তু আপনি তো নিজ চোখে দেখলেন আপনার শ্বশুর মানে জামালের শরীর থেকে কবজ বের করা হচ্ছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে ল্যাম্পোর জিন আছে, এটা হচ্ছে। সামনে গিয়ে বেড়ার পাশেই সে মাটি ঘুরে একটা পুতুল পায়। তার মনে হয় ছোট্টবেলার কথা, যখন তার বাবা ঘর থেকে জানালা দিয়ে তাকে তার নতুন ভাই হয়েছে এই খবর দিয়েছিল। কতই না সুখের ছিল সেই দিনগুলো। পরক্ষণেই তার হাতের দিকে সে চেয়ে দেখতে পারে হাতে পুতুলটা নেই। তার স্বামী এইডন আসতেই সে চমকে যায়। তুমি কি ঠিক আছো? সে নিজেকে সামাল দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছি। আমরা দেখতে পারছিলাম তাদেরকে কেউ একজন দেখছে। এইডন বলছিল চলো আমরা আমাদের শহরে ফিরে যাই। সেখানে নেতা বলছিল সবে মাত্র বাবা মারা গিয়েছে, এখনই যদি চলে যায় তাহলে লোকে খারাপ বলবে। এইডন বলে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না। গ্রামে কুসংস্কারে ভরা। তারা উড়ন্ত কফিন নামক একটা জিনের বিষয় সব সময় বলতে থাকে। এই বিষয়টা আমার ভালো লাগে না। নেতা বলছিল এই বিষয়টা খারাপ লাগলেও এই বিষয়টা মিথ্যে নয়। সে আরো বলছিল তোমার জন্য তো বাবার কাছে টাকা চাওয়া আর হলো না, এখন অস্থির সাথে কথা বলার জন্য একটা সঠিক সময় বের করতে হবে। তাদেরকে কিন্তু দূর থেকে লক্ষ্য করছিল জামালের দত্তক নেওয়া সন্তান মিতা। নেতা ঘরে আসতেই মিতা তার কাছে আসে, বলে তোমাকে বাবা অনেক ভালোবাসতো, কিন্তু তুমি এখানে সাবধানে থেকো, চারপাশে বিষাক্ত সাপে ভরা। তোমার সৎমা অস্থির থেকে সাবধানে থেকো। সে ভাবতেই পারেনি তুমি ফিরে আসবে। আসলে তোমার বাবার সম্পত্তির উপর তার অনেক লোভ। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। কাবু অস্থি না করে, দরকার নেই। সে বলছিল আমি অনেক ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। বিমু তাদেরকে লাম্পুর জিনের বিষয়টি বিস্তারিত বলে দিও। এরপর আমরা দেখতে পারি লাম্পুর জিনের বিষয় বলছে বিমু। সে বলছিল যদি সেই জিন আপনার সামনে আসে তাহলে তার দিকে কখনোই তাকাবেন না, কোনোভাবেই না। এইডন বলে এটা যদি না মানি? বিমু উত্তর দেয় তাহলে আপনি তার শিকার হবেন। আপনাকে কফিনি করে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। আর যদি বেঁচে ফিরেও আসেন তাহলে আপনার মানসিক ভারসাম্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। এরপরেই আমরা দেখতে পারি গ্রামে অ্যালার্ম বেজে উঠেছে, তার সাথে গ্রামের সব বাড়ির লাইট অফ। এদিকে অস্থি খেয়াল করে তার আলমারিটা খোলা আর সেখান থেকে কিছু একটা গায়েব। কি গায়েব? তখনই আমরা দেখতে পারি মিতা তার বয়ফ্রেন্ডের কাছে গিয়েছে। তার হাতে ছিল কিছু কাগজপত্র। তার বয়ফ্রেন্ডকে সেগুলো দেখাচ্ছে। এগুলো আসলে হচ্ছে জামালের সম্পত্তির সব দলিল, যেগুলোর লোভেই ছিল তার।
এগুলো সে অস্থির ঘর থেকেই চুরি করেছে। তার প্রেমিক বলছিল, শুধু এগুলো এনেছো কেন? টাকাও নিয়ে আসতে পারতে কিছু। মিতা বলে, টাকা লাগবে না, এখানে যা আছে তা বিক্রি করলেই আমরা অনেক টাকা পাবো। এদিকে তারা যখন ঘুমাচ্ছিল, এইডন খেয়াল করে অ্যাডাম সেখানে নেই। ঘর থেকে বের হয়ে দেখতে পারে টেবিলের পেছনেই বসে রয়েছে অ্যাডাম আর গেম খেলছে আনমনে। তার বাবা মানা করছিল জেগে থাকতে, কেননা এখন লামপুর আসার সময়। অ্যাডাম তখন বলছিল, তুমিও এসব বিশ্বাস করো বাবা? এইডন তখন বলে, বাবা বিশ্বাস না, এটা না বিশ্বাস করলেও নিয়ম মানতে হবে এই গ্রামের। তখনই পেছনের জানালাটা হঠাৎ করে খুলে যায়। এদিকে মিতা আর তার বয়ফ্রেন্ডকে আমরা দেখতে পারি মোটর সাইকেল স্টার্ট করতে পারছিল না। ঠিক তখনই ভয়ঙ্কর একটা আওয়াজ। মিতা বলে, হয়তো লামপুর এসে পৌঁছেছে, তাড়াতাড়ি বাইক স্টার্ট দাও। কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। মিতা তখন ভয়ে গাড়ি থেকে নেমে একটা ঘরের ভেতরে ঢুকে। এদিকে এইডনও বুঝতে পারে জানালার পাশে কোনো কিছু থাকতে পারে। সে জানালার নিচে চুপি চুপি গিয়ে একটা আয়না দিয়ে সেখানে দেখতে চেষ্টা করে। সেখানে সে দেখতে পারে একটা কফিন উপর থেকে নেমে আসছে, তার সাথে একটা ভয়ঙ্কর অবয়ব, মানে ল্যাম্পুর। সেটার নখ দিয়ে আঁচড় দিচ্ছিল জানালাতে। এইডন দ্রুত গিয়ে অ্যাডামকে জড়িয়ে ধরে বলতে থাকে, তার দিকে মোটেও তাকিও না। কিন্তু তখনই জানালাটা বন্ধ হয়ে যায়। এদিকে মিতা ঘর থেকে বলছিল, তাড়াতাড়ি ভেতরে আসো। তার বয়ফ্রেন্ড এসব কিছুই মনেই করছিল না। তখনই আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর জিনটা উপর থেকে নেমে এসেছে, আর সেই ছেলেটির গলায় নখ দিয়ে এমন আঁচড় দিয়েছে তাকে নিমিষেই সেখানে সে অনেকদিন ধরে এই জিনটা ছিল না, আবার বিস্তার করেছে তার আধিপত্য। এগুলো হঠাৎ হলো কেন? তোমার বাবার মৃত্যুর দিন তুমি এই গ্রামে এসেছো এই কারণে হয়েছে, কেননা প্রথম দিন গ্রামের মানুষরা তুমি গ্রামে ফেরাই তারা তোমাকে পাপী বলছিল, দোষারোপ করছিল। কিন্তু সেখানে আমরা দেখতে পারছিলাম নেতা কিছুই বলছিল না, শুধু বলছিল অস্ত্রের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলো, তারপর আমরা এখান থেকে দ্রুত চলে যাব। এদিকে আমরা দেখতে পারি মাঠে দুই ভাই বোন খেলা করছে, ঘুড়ি উড়াচ্ছে। হঠাৎ করে পেছন থেকে শেকর একটা শব্দ শুনতে পেল। সে সেদিকেই চলে গেল আর গিয়ে দেখতে পেল ঠিক নিচে কিছু একটা পড়ে থাকতে। এদিকে তার ভাই অ্যাডাম তার ডাক শুনে সেখানে গিয়ে দেখতে পারে নিচে পড়ে রয়েছে অজ্ঞান হওয়া মিতা। তারা দুই ভাই বোন তখনই বাড়িতে আসে আর তার বাবা মাকে বিষয়টা বলে। মিতাকে তারা বাড়িতে ফেরত নিয়ে আসে, তাকে বিছানায় শুয়ে দেওয়া হয়। অ্যাডাম তখন তার মাকে বলে, আচ্ছা আমি আমার ঘুড়িটা ফেলে এসেছি মা, নিয়ে আসছে। এইডন আটকাতে যাবে, তখনই তাকে আটকে ধরে মিতা, যে সম্পূর্ণ কিছু একটার ধারা পজেস ছিল। সেটা অদ্ভুত কণ্ঠে বলছিল সে আবার ফিরে এসেছে পাপীদের জন্য, সে জানে কে পাপী। সেখানে নিনিং বলছিল এখনই আমাদেরকে কবিরাজের কাছে যেতে হবে। এইডন বলে, ডাক্তারের কাছে কেন যাব না? নিনিং উত্তরে বলে, তার উপর জিন ভর করেছে, এটা ডাক্তার পারবে না। অ্যাডাম যখন তার ঘুড়ি আনতে যায় সে দেখতে পারে ঘুড়িটা কেটে জঙ্গলের দিকে গিয়ে পড়ছে। সেখানে গিয়ে ঘুড়িটা তোলার সময় সে একটা কাপড়ের টুকরো দেখতে পারে যেটা মাটির নিচে অর্ধেক ছিল। সেটা পুরোটা তুলে খুলে সে ভয় পেয়ে যায়, কেননা ভেতরে ছোট বাচ্চার একটা কঙ্কাল ছিল। তখনই পেছন থেকে বিমো তাকে বলে, এই তুমি এখানে কি করছো? আরে আমি তো এখানে আমার ঘুড়ি নিতে এসেছি। এটা বলে সে সেই বাচ্চার কঙ্কালের দিকে চাইতেই দেখতে পারে জিনিসটা সেখান থেকে একদমই গায়েব। এদিকে এইডন ঘরে গিয়ে দেখতে পায় শেকরের অনেক জ্বর এসেছে। সেই নেতাকে বলছিল মিতা জানে কি আসল পাপী। সে বলছিল নেতাকে, আচ্ছা তুমি কি কিছু জানো? নেতা সেখানে চুপ করে থাকছিল, বলছিল মিতার কাছ থেকেই জেনে নিতে। এইডন বলছিল, আমি তোমার থেকেই জানতে চাই, যদি কোনো গোপন বিষয় থাকে সেটা তাহলে আমাকে বলো। তখনই সেখানে অ্যাডাম আসে আর বলে, বাবা মিতাকে তার রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা ঘর থেকে আওয়াজ শুনতে পায়। এদিকে নেতাকে এইডন বলছিল এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, তারা দুজন খারাপ কাজে লিপ্ত ছিল এবং হঠাৎ করে বাবা মারা যায়, এটা আমার সন্দেহ হয়। আমার মনে হয় তারাই আমার বাবাকে মেরেছে, এই জন্য লামপুর ফিরে আসতে পারে। ঠিক তখনই সেখানে দরজা ভেঙে প্রবেশ করে ভয়ঙ্কর সেই জিন লামপুর। সবাই চোখ বন্ধ করে ফেলে, সেটা তাদের দিকে এগিয়ে আসে শব্দ করে ভয়ঙ্কর ভাবে, সরাসরি মিতার গলাতে চেপে ধরে, এমন চাপ দেয় যে গলাটা সম্পূর্ণ থেতলে যায় এবং তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর আমরা দেখতে পারি এইডন বাড়িতে আসার পর তাকে বলে, তুমি কোনো পাপ করনি, আমাকে মিতা সব বলে গিয়েছে। ভীমু আর অস্তি তারাই হয়তো তোমার বাবাকে মেরেছে, এজন্য লামপুর জিন এসেছে। তুমি অনেকদিন পর এই গ্রামে আসার জন্য না। নেতা তখন সেখানে জানায়, আমাদের অ্যাডামকে কোথাও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এইডন ইয়ুককে নিয়ে পুরো গ্রামে খুঁজে বেড়ায় অ্যাডামকে, কিন্তু খুঁজেই পাচ্ছিল না। এদিকে বাড়িতে কবিরাজ আসে। ভীমু ওখান থেকে অ্যাডামের গেম খেলার ট্যাব দিয়ে বলে, লামপুর যখন এসেছিল তখন সেটা দিয়ে সে গেম খেলছিল, হয়তো তাই তাকে লামপুর নিয়ে গিয়েছে। কবিরাজ তখন
তখন সেটা পরীক্ষা করে এবং নেতাকে বলে, সত্যিই কি লামপুর তোমার ছেলেকে নিয়ে গিয়েছে? সেখানে তখনই এইডন এসে বলে, না, আমার ছেলেকে কেন নিয়ে যাবে? আমার ছেলে কোনো পাপ করেনি। এখানে পাপ করেছে বিমু আর অস্তি। তারা অনেক আগে থেকে খারাপ সম্পর্কে লিপ্ত। এটা বলার পর আমরা দেখতে পারি বিমু তাকে মারতে শুরু করে। তাও এইডন সেখানে বলতে থাকে, তোরাই এনেছিস লামপুরকে, চরিত্রহীন কোথাকার। তখন সেখানে অস্তি আসে আর বলে, চুপ করো, তোমার ছেলেকে কেন লামপুর নিয়ে গিয়েছে এটা তোমার বউ নেতা খুব ভালো করেই জানে, তার থেকে জেনে নিও। আমরা দেখতে পারি এটা বলার পর নেতা সেখান থেকে চলে যায়। তার পেছনে উত্তর জানতে এইডনও যায়, তাকে জিজ্ঞেস করে বিষয়টা। নেতা বলছিল, আমাকেই লামপুর নিয়ে যাওয়ার দরকার ছিল, আমার ছেলেকে না। এইডন বলছিল, কিন্তু তুমি তো পাপী না, তোমাকে কেন নেবে? নেতা বলছিল, এটা পাপের জন্য না, এটা আরো 25 বছর আগেই ঘটার দরকার ছিল। 25 বছর আগেই আমাকে লামপুর নিয়ে যাওয়ার কথা ছিল, কেননা আমি তাকে দেখেছিলাম। কিন্তু লামপুর আমার দেখতে পারি সে বের হয়ে যায়। ইয়ককে বলে, আমাকে তুই যেভাবেই হোক সাহায্য কর ভাই, আমার সন্তানকে আমি আমার জীবনের মূল্য হলেও বাঁচাতে চাই। তুই কিছু জেনে থাকলে আমাকে বল। ইয়ক তখন বলে, সুরদ্বীপ জলপ্রপাত, সেখানে একটা গুহা আছে, সেখানে চলো। তারা তখন সেখানে যেতে শুরু করে। এদিকে নেতা যখন কান্নাকাটি করছিল তখন তার মেয়ে শেকর তার কাছে গিয়ে বলে, মা, তোমার সন্তানদের প্রতি ভালোবাসা দেখাতে হবে আরো, এটা আমার কথা নয়, নানা বলেছে। তখন নেতা জিজ্ঞেস করলো, তোমার নানা কোথায়? শেকর হাত বাড়িয়ে হয়ে যায়, কিন্তু খোলার পর ভেতরে তেমন কিছুই সে পায় না। তার মেয়েকে কাছে ডেকে নিয়ে সে ভালো করে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি তোমার নানাকে দেখতে পাও? শেকর বলে, হ্যাঁ, আমি সব সময় ওনাকে দেখতে পাই। সে আমার সাথে কথা বলে, এমনকি আমি যখন আমার ভাইয়ের সাথে খেলা করেছিলাম তখন নানাই আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, আর সেখানে আমি মিতাকে পেয়েছিলাম। আর আমরা তো জানি সেখানে অ্যাডাম একটা ছোট্ট বাচ্চার মৃতদেহ দেখতে পেয়েছিল। সেটা কি আমরা ধীরে ধীরেই তা জানতে পারবো। শেখর আরো বলে, তার নানা তাকে বলেছে হয়তো তাকে নয়তো তার ভাই লামপুরের শিকার হবে, এটাই নাকি হওয়ার ছিল। এরপর আমরা দেখতে পারি নেতা চলে যায় তার বাবার কবরের কাছে। তার বাবার কবরের পাশে বসে বলতে থাকে, আমি জানি বাবা, তুমি আমার উপর রাগ করে আছো। সেদিন রাতে লামপুর আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি আমাকে বলে দিয়েছিলে ধন সম্পদের জন্য, কিন্তু আমি পালিয়ে থাকার কারণে আমার ভাইকে সেটা নিয়ে যায়। কিন্তু তুমি কখনো আমাকে ভালোবাসোনি বাবা, একবারও ভেবে দেখেছো? এখনো আমার ক্ষতি চাও। আমার বাচ্চাকে লামপুর নিয়ে গিয়েছে, কিন্তু কেন? আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে বলো, আমাকে নিয়ে যাক। তখন সেখানে অস্তি আসে আর তাকে বলে, তুমি তোমার বাবাকে ভুল বুঝছো। তোমার বাবা তোমাকে কোনোদিন অবহেলা করেনি, তিনি তোমাকে অনেক ভালোবাসে। প্রতিটা বছর তোমার জন্মদিনে আলাদা আলাদা করে প্রতি বছরই চিঠি লিখে, কিন্তু তা পাঠানোর কোনো সাহস তোমার বাবা দেখাতে পারে না। তোমার নামেই সব প্রপার্টি লিখে গিয়েছে তোমার বাবা। সেই চিঠিগুলো আর দলিলগুলো অস্তি নেতার হাতে দিয়ে দেয়। এগুলো পড়ে অনেক আবেগী হয়ে ওঠে নেতা। সে অস্তিকে বলতে থাকে, যেটাই হোক, তোমরা তো জানো তোমাদের জন্যই, তোমাদের পাপের জন্যই লামপুর আবার ফিরে এসেছে। তোমার সাথে বিমোর খারাপ সম্পর্ক ছিল, বাবার সাথে বিয়ে করার পরেও ছিল, যেটার কারণে তোমরা বাবাকেও বিষ দিয়ে মেরে ফেলেছো, তাই না? সেখানে অস্তি বলে, আরে কি বলছো তুমি? আমার আর বিমোর সম্পর্ক রয়েছে সেটা তো তোমার বাবা জানতেন, আর সেটা নিয়ে তিনি কখনোই কিছুই বলেননি, বরং তিনি সবসময় এটা আমাদেরকে সাপোর্ট করেছেন। কথা ছিল যে যেভাবে ভালো থাকবে সেভাবেই চলবে, তোমার বাবার সম্পত্তির প্রতি কোনো লোভও ছিল না। এদিকে আমরা দেখতে রে কেউ যেন এখানে আরো আসছে, সে একটু পালিয়ে থাকে। আসলে এখানে এসেছে বিমো আর সেই কবিরাজ, কিন্তু কেন? এদিকে বাড়িতে আমরা দেখতে পাচ্ছিলাম শেখর যখন ছবি আঁকছিল সেখানে কোনো একটা বাচ্চাকে দেখানো হচ্ছে। সে তার মাকে বলে, এটা আমাকে দিয়ে অস্থির কাছে, আর বলে, আমি একটা জায়গায় যাচ্ছি, আপনি এটা দেখুন আর শেখরের খেয়াল রাখুন। সে চলে যায়। সেই ট্যাবের মধ্যে কি এমন ছিল? সেখানে একটা ভিডিও ছিল যেখানে দেখা যাচ্ছিল বিমো আর তাদের বাড়ির কাজের মেয়ে নিনিং ব্যভিচারে লিপ্ত হচ্ছে। তার মা আসলে সেই ভিডিওটা করছিল অ্যাডাম, আর এই কারণে তারাই সরিয়েছে অ্যাডামকে, কিন্তু ভিডিওটা হয়তো তারা পায়নি। এটা দেখার পর অস্তি কান্না করতে শুরু করে, বুঝতে পারে বিষয়টা। ঠিক তখনই যেন আবহাওয়ার পরিবর্তন, বুঝতে পারে এখানে আশেপাশেই জামালের আত্মা রয়েছে। তখনই পেছন থেকে শেখর অস্তির নাম ধরে বলতে থাকে, তুমি তাদের দ্বারা প্রতারিত হয়েছ, যাদেরকে তুমি ভাবতে একদম আপন মানুষ। এখন শুধু তোমার কাজ হচ্ছে আমার নাতিদেরকে আর আমার মেয়েকে দেখে রাখা। এটা বলে শেখরের উপর থেকে তার নানা চলে যায়। এদিকে আমরা দেখতে পারি সেই
জলপ্রপাতের পেছনে একটা গুহার ভেতরে অ্যাডাম গিয়ে পৌঁছেছে আর দেখতে পাচ্ছে সেখানে সেই কবিরাজ রিচুয়ালে ব্যস্ত। সেখানে গিয়ে সে বলছিল, আমার ছেলে কোথায়? কবিরাজ বলছিল, অনেক দেরি হয়ে গিয়েছে এইডন, আজ রাতেই তোর ছেলেকে লামপুর নিয়ে যাবে। তার মানে বিমোর সাথে কবিরাজও মিলিত। তারা লামপুরের কাছে বলে দিচ্ছে অ্যাডামকে, কিন্তু কেন? সবকিছু যেন একটা রহস্য। তাহলে কি কবিরাজ, বিমো আর ন্যানিং একসাথে জুড়ে রয়েছে? কিন্তু এই সব তো জানে না এইডন। সে বলছিল, আমার ছেলে তো কোনো পাপ করেনি, পাপ তো করেছে বিমো আর অস্তি, তারা তো পাপ করেছে। তখনই আমরা দেখতে পারি কবিরাজ তার উপর অ্যাটাক করে। এইডন কোনোভাবে পারছিল না কবিরাজের সাথে, অনেক মারামারি হয়। তখন এক পর্যায়ে এইডন একটা কুড়ুল দিয়ে কবিরাজের পেটে আঘাত করলে কবিরাজকে দুর্বল বানিয়ে ফেলে। সেখান থেকে সে যখন তার ছেলেকে খুঁজতে যায়, পেছন থেকে সেই কুড়াল খুলে এইডনের মাথায় ছুঁড়ে মারলে এইডন অজ্ঞান হয়ে যায়। কবিরাজ সেখান থেকে চলে আসে। এদিকে নেতা তার বাবার দেখানো ছবি অনুযায়ী সেই গাছের নিচে আসে, যেখানে তার ছেলে অ্যাডাম একটা বাচ্চার কঙ্কাল দেখেছিল। সে কবর খুঁড়তে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই কবিরাজ আহত হয়ে বিমোর কাছে এসেছে, বাঁচার জন্য সাহায্য চাইছে, কিন্তু বিমু সাহায্য করে না। সেখান থেকে সে গাড়ি নিয়ে চলে যায়। এইডনের জ্ঞান ফিরলে সে কবিরাজের কাছে আসে আর জিজ্ঞেস করতে থাকে, আমার ছেলেকে কোথায় রেখেছিস? কিন্তু কবিরাজ তো মারা গিয়েছে, পেট থেকে সব নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে। সেখানে ইউক এসে এইডনকে নিয়ে যায়। এদিকে নেতা মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে পেয়ে যায় এক কাফনে মোড়ানো ছোট বাচ্চার কঙ্কাল। ঠিক তখনই সেখানে তাকে অ্যাটাক করে তাদের বাড়িরই কাজের লোক ন্যানিং। সেখানে তাদের মারামারি হচ্ছিল। এখানে বন্ধুরা একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের, আমরা যে বাচ্চাটাকে দেখতে পেয়েছি সেই বাচ্চাটা আসলে ছিল বিমু আর ন্যানিং এর অকর্মের ফল। যে বাচ্চাটা লুকিয়ে হয়েছিল এবং সেটা এখানে তারা দাফন করেছিল। এই বাচ্চা যদি সবার সামনে এসে যায় তাহলে তাদের সম্পর্কের কথাও সবাই জেনে যেত, আর বিমু কোনোভাবেই অস্ত্রের সাথে থেকে সমস্ত সম্পত্তি নিতে পারতো না। এই জন্যই তারা এটা লুকিয়ে রেখেছিল। আর তাদের দুজনের এই সম্পর্কের বিষয়টা যেন ফাঁস হয়, এই কারণেই জামাল কিন্তু অনেকভাবে এই বাচ্চাটার কাছে তাদেরকে এনেছে। এবার আমরা দেখতে পারি কবিরাজ আবারও জীবিত হয়ে গিয়েছে। তার মন্ত্র বলে নিজেকে ঠিক করে ফেলে। আর এদিকে দুই মেয়ের মধ্যে তো মারামারি চলছেই, কিন্তু অবশেষে ন্যানিং পেরে ওঠে না। তবে সেখানে বিমু এসে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। নেতার যখন জ্ঞান ফেরে সে দেখতে পারে ন্যানিং আর বিমু অ্যাডামকে কোথা থেকে তার কাছে নিয়ে এসেছে আর তাদেরকে একসাথে বেঁধে ফেলেছে। আসলে তারাই লুকিয়েছিল অ্যাডামকে, কারণ ছিল অ্যাডাম তাদের গোপন ভিডিও রেকর্ড করে ফেলেছিল। কিন্তু তারা দুই মা ছেলেকে বেঁধে ফেলে করবেটা কি? আসলে তাদের প্ল্যান হচ্ছে এই সন্ধ্যার সময় যখন লামপুর আসবে তখন যেন এই দুইজনকে লামপুর শেষ করে দেয়। জিন যেন তাদেরকে দেখতে পারে ভালো করে, তাই গাড়ির লাইটগুলো তাদের দিকে ফিরিয়ে দেওয়া হয় যেন খুব সহজে লামপুর তাদেরকে দেখতে পারে। তারা দুইজন চলে যায় পাশে থাকা একটা ঘরে, জানালা দিয়ে সব দেখছিল। ঠিক তখনই তারা দেখতে পারে সেখানে পৌঁছেছে ইউক আর এইডন। এইডন তাদেরকে মুক্ত করে দিতে থাকে। বিমু বাহিরে বের হতে চাইলেও ন্যানিং সেটা দিচ্ছিল না। ইউক গিয়ে গাড়ির লাইট অফ করতে যাচ্ছিল, কেননা সেখানে লামপুর আসছিল ভয়ঙ্কর ভাবে কফিন নিয়ে উড়ে উড়ে। তারা তিনজনই তখন চোখ বুঝে জোরাজুরি করে বসে থাকে। বাঁচবে কিনা তার কোনো সিউরিটি নেই। নেতা সেখানে ভুল করে ফেলে, লামপুরের দিকে দেখে ফেলে। সে বুঝতে পারে তার সময় হয়তো শেষ। সেই মুহূর্তে সে এইডনকে বলতে থাকে, আমাদের সন্তানদেরকে খেয়াল রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। অর্থাৎ সে নিজের ইচ্ছেতেই বলে হতে চাইছে যেন তার সন্তান আর পরিবারের কিছু না হয়। তখনই আমরা দেখতে পারি লামপুর তার গলায় টিপ দিয়ে ধরে তাকে সেই করে দিচ্ছিল, তাকে উপরের দিকে তুলে নিচ্ছিল। বাবা ছেলে অনেক কষ্ট করছিল, নিচে নামানোর জন্য চেষ্টা করছিল কিন্তু পারছিল না। এক সময় অদ্ভুত ভাবে লামপুর তাকে ছেড়ে দেয়। নেতা বেঁচে যায়, কিন্তু সেটা আবার তার ছেলের দিকে এগিয়ে আসছিল। ইউক তখন গাড়ির কাঁচ ভেঙে লাইটটা অফ করে দেয়, যে কারণে তাদেরকে আর দেখতে পাচ্ছিল না লামপুর জিন। ইউক গিয়ে তার বাইকের আলোটা জ্বালিয়ে ঘরের জানালার দিকে দেয় যেখানে ছিল বিমু আর ন্যানিং। ল্যাম্পুর এটা দেখে ঘরের ভেতরে ঢুকে। সেখানে ভালোবাসা পালিয়েছে। বিমু নিজে বাঁচতে ন্যানিংকে লামপুরের দিকে এগিয়ে দেয়, কিন্তু সেটা তার হাত ছাড়ছিল না। পাশে থাকা একটা অস্ত্র দিয়ে ন্যানিং এর হাত সম্পূর্ণ ছিন্ন করে ফেলে বিমু। লামপুরকেও আঘাত করতে চায়, কিন্তু তখনই সে নিচে পড়ে যায় আর লামপুর উপরে থাকা একটা সোচালো ফাদের খাঁচা তার উপর একদম ফেলে দিয়ে সেখানেই নিঃশেষ করে দেয়। ন্যানিংকে উঠিয়ে নিয়ে চলে যায়। সাথে সাথেই সেই পুরো বাড়িতে আগুন লেগে যায়। এদিকে আমরা দেখতে পারি অস্থির কুলে শেখর ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে একটা শব্দ, আমরা দেখতে পারি কেউ যেন ভেতরে আসার চেষ্টা করছে। অস্থি শেখরকে খাটের নিচে
সে লুকিয়ে ফেলে এবং সে দেখতে যায় বাইরে। কিন্তু তখনই আমরা দেখতে পারি সেই কবিরাজ শেখরের কাছে এসেছে। ওর তাকে ঝাপটি মেরে ফেলে দেয়। সেটা এগিয়ে যায় ঘরের ভেতর আর সেখান থেকে এটা জ্বালিয়ে দেয় নেতা। তার দিকে আসতে থাকে লামপুর। তখন সে লামপুরের দিকে গাড়ি চালিয়ে দেয়, কিন্তু সেটা তো জিন, কিন্তু মারা যায় না। তার কথা হচ্ছে সে যেভাবেই হোক তার ছেলে মেয়েকে কিছুই হতে দেবে না। সেখানে তার মেয়েকে সে বলছিল, তোমার বাবা তোমাকে এখান থেকে নিয়ে যাবে, আমার চিন্তা করো না। অর্থাৎ সে স্ব ইচ্ছায় নিজেকে লামপুরের কাছে দিতে চাচ্ছে। তার দিকে এগিয়ে আসছিল লামপুর। তখন আমরা দেখতে পারি তার মেয়ের ভেতরে তার বাবা আবারও প্রবেশ করেছে আর তাকে বলছে, তোমার মা সবসময় একটা মূল্যবান কথা বলতো, সেটা কি ছিল মনে করো। তার তখন মনে হয় তার মা মারা যাওয়ার আগেই একই কথা বলেছিল, যেটা তার মা সবসময় তাকে বলতো। তার মা তাকে বলেছিল, যত বড় পাপী হোক না কেন, ভালোবাসা এবং ভক্তি দিয়ে সেটা মোচন করা যায়। রবের কথা স্মরণ রাখতে হয়, তিনি যদি ক্ষমা করে দেয় তাহলে আর কিছুই হবে না। মনে রাখতে হয় বিশ্বাস। এটা মনে হতেই সে তার মেয়েকে জড়িয়ে ধরে এইসব কথা বারবার রিপিট করতে থাকে। লামপুর আসছে তাদের দিকে এগিয়ে। তারপর কি হয় আমাদেরকে দেখানো হয় না। এদিকে আমরা দেখতে পারি ওস্তে মারা গিয়েছে। সেখানে কবিরাজ ছিল। বাড়িতে এসে পৌঁছেছে এইডন আর ইউক, সাথে অ্যাডাম। কবিরাজকে দেখতে পেয়ে এইডন বলছিল, বিমো ন্যানিং তারা শেষ হয়ে গিয়েছে, তুইও তো তাদের সাথেই যুক্ত, তুই কেন মরলি না? কবিরাজ বলছিল, আমার কিছুই হবে না। তোরা বুঝেছিস এসব সম্পত্তির লোভে আমি এখানে রয়েছি বা এসব করছি? যদি লোভ থাকতো তাহলে অনেক আগেই করে ফেলতে পারতাম। আরে আমিই তো জামালকে এইসব সম্পত্তির মালিক বানিয়েছি। আমি তো চাইছিলাম 25 বছর আগে বলি দেওয়া নেতা সেজন্য স্ব ইচ্ছায় নিজেকে বলি দেয় লামপুরের কাছে। আর এটা যদি সে করে, আমি হয়ে যাব পৃথিবীর সব থেকে বড় ওঝা এবং লামপুরকে নিজের কথাতে নাচাতে পারবো। ঠিক তখনই আমরা দেখতে পারি তার পেছনেই হাজির হয়েছে সেই ভয়ঙ্কর লামপুর জিন, যেটা তৎক্ষণাৎ তার মাথার ভেতরে নখ ঠুকিয়ে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে, নিয়ে চলে যায় অজানা গন্তব্যে। তারা সবাই ভয়ে চোখ নিচু করে বসে থাকে। এদিকে সেখানে নেতা মেয়ে শেখরকে নিয়ে বাড়িতে পৌঁছায়। সবাই সবাইকে দেখে জড়িয়ে ধরে, হয়তো বিপদ কেটে গিয়েছে, তারা এই গ্রামে আর ফিরবে না। কিন্তু অনেকদিন পর আমরা দেখতে পারি ইউক যখন তার বাড়িতেই ছিল, ঠিক তখনই তার উপরেও হঠাৎ করে হানা দেয় লামপুর জিন। মুভির শেষে আমাদেরকে তেমাঙ্গুন গ্রামের কিছু মানুষের কাহিনী শোনানো হয়, যেগুলো আসলে কাহিনী নয়, বাস্তব ঘটনা। যেখানে এক একজন লামপুরকে কিভাবে দেখেছে সেগুলোর বর্ণনাই দিচ্ছিল, যে একটা সময় কতটা ভয়াবহ ছিল লামপুর জিনের ব্যাপারটা, যেটা সত্যি সত্যি মানুষকে সন্ধ্যার পর নিয়ে যেত। এখন চলুন বন্ধুরা, আপনাদের এই ঘটনা নিয়ে কিছু কনফিউশন থাকলে ক্লিয়ার করি। আসলে জামাল কালো জাদু ব্যবহার করে ধনী হয়েছিল, এটা একটা পাপ ছিল। আর তখন তার মেয়ে নেতাকে সে বলি হিসেবে দিয়েছিল লামপুর জিন। আবার যখন অনেকদিন পর নেতা এখানে ফিরলো, লামপুর জিন তার বলি নিতে আবারও বেশি বেশি হাজির হলো। লামপুর জিন তো এই বিষয়ে কবিরাজের সাথে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু কোনোভাবেই সে নেতাকে নিয়ে যেতে পারেনি। তার কারণ ছিল, নেতা ছিল আত্মবিশ্বাসী এবং রবকে স্মরণ করেছিল। রবের প্রতি ভালোবাসা, ফ্যামিলির প্রতি ভালোবাসা, যে পবিত্র শক্তি লামপুরকে নিয়ে যেতে আটকিয়েছে। আর আরো একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কবিরাজকে কেন লামপুর মারলো? কথা দিয়ে কথা না রাখাটা যেমন মানুষের পছন্দ না, তেমন জিন অথবা অন্যান্য শক্তির তো আরো মোটেই পছন্দ না। যাদেরকে বলি দিতে চেয়েছে শেখর, অ্যাডাম অথবা নেতা, কাউকেই লামপুর জিন বলি হিসেবে ভালো করে নিতে পারেনি। যে এর আগে ক্ষোভে শেষ পর্যন্ত সে কবিরাজকেও মেরে ফেলে। আর এই ঘটনার মধ্যে তো বিমো আর ন্যানিং, তারা মধ্য দিয়ে ছিল শুধু লোভ, লালসা আর জামালের সম্পত্তির জন্যই। তারাও তাদের শাস্তি পেয়েছে। কিন্তু আরো একটা কথা ক্লিয়ার করি, এই ঘটনায় কি লামপুর পাপীদের জন্যই শুধু আসে আর কবিরাজেই কি সেই লামপুর জিনকে ডেকে আনতে পারে? না, বিষয়টা এমন নয়। তার যখন ইচ্ছে সে আসতে পারে, যাকে ইচ্ছা সে নিয়ে যেতে পারে, সেটা সম্পূর্ণ তার বিষয়। আর বন্ধুরা, এটা কিন্তু ছিল একদমই বাস্তব ঘটনার উপর নির্মিত। মুভিতে সেটা একটু সিনেমাটিক ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে আর একটু গল্পটা বানিয়ে সাজিয়ে বলা হয়েছে, কিন্তু এই জিনিসটা একদমই সত্য। তো বন্ধুরা, এই সত্য ঘটনার উপর নির্মিত লামপুর মুভিটি কেমন লেগেছে আপনাদের, তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন এবং শেয়ার করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যেন এমন এমন আরো রহস্যময় ভৌতিক ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। অনেকদিন পর ফিরলাম, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আপনাদের দোয়াতে হয়তো আবারও ফিরেছি। দোয়া রাখবেন, ভালোবাসা দিবেন, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।